আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, সো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতেছো যে আমরা মহা লাইভে একটা ক্লাস করব ইনশাআল্লাহ। সো এটাকে মহা লাইভ ক্লাস বলার কারণ হচ্ছে ভাইয়া, আমি তোমাদের জন্য সাধারণ গণিত থেকে মাত্র 85টার মতো হচ্ছে এমসিকিউ সিলেক্ট করছি। যে এমসিকিউ গুলা যদি তুমি বুঝে বুঝে করতে পারো ইনশাআল্লাহ, তুমি এখান থেকে প্রায় 20 প্লাস এমসিকিউ হচ্ছে তুমি কমন পাবা। ঠিক আছে, 12 থেকে 15টা হচ্ছে একদম হুবহু কমন পাবা, এরপরে 5 থেকে 6টা হচ্ছে তুমি কি টাইপ গুলো কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই যে 85টা এমসিকিউ যেগুলো হচ্ছে আমি সিলেক্ট করছি, সো ওগুলারই একটা ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে 40টার মতো এমসিকিউ হচ্ছে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তোমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারো আর কি। কি বলছে যে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। একদম সিম্পল ভাইয়া। যখন হচ্ছে তোমাকে বলবে যে অন্তঃস্পর্শ, দেখো যখন তোমাকে বলবে যে অন্তঃস্পর্শ, ঠিক আছে, অন্তঃস্পর্শ যখন বলবে, অন্তঃস্পর্শ যখন বলবে ভাইয়া, অন্তঃস্পর্শ যখন বলবে তুমি জাস্ট কি করবে জানো, এখানে যে ব্যাসার্ধ দুইটা আছে, বড় ব্যাসার্ধ থেকে দেখো, বড় ব্যাসার্ধ থেকে বড় ব্যাসার্ধ মাইনাস হচ্ছে ছোট ব্যাসার্ধ করবা, ছোট ব্যাসার্ধ। তাহলে তুমি যদি বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ যদি বিয়োগ করো, তাহলে তুমি কি পাবে ভাইয়া, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পেয়ে যাবা। তাহলে এখানে বড় ব্যাসার্ধ কত আছে দেখো তো, এখানে বড় ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার, তাহলে 8, আর ছোট ব্যাসার্ধ কত আছে 6 সেন্টিমিটার, তাহলে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত আমাদের ভাই 2, 8 থেকে 6 বাদ দিলে কি আমাদের 2। বুঝতে পারছো? তাহলে যদি এরকম বলে, এটা হচ্ছে শর্টকাট, আমি তোমাকে বেসিক নিয়ম শিখাবো ইনশাআল্লাহ। তো দেখো কি বলছে যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, ঠিক আছে, যদি অন্তঃস্পর্শ করে, তাহলে তুমি কি করবা, জাস্ট ব্যাসার্ধ দুটো হচ্ছে বিয়োগ করবা, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ হচ্ছে বাদ দিবা, তাহলে হচ্ছে কি তুমি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যদি বহিঃস্পর্শ না করে, দেখো এখানে সরি, এখানে কি বলছে অন্তঃস্পর্শ, তাই না? অন্তঃস্পর্শ যদি অন্ত না বলে, তোমাকে যদি অন্ত না বলে, দেখো অন্ত না বলে তোমাকে যদি বলে যে বহিঃস্পর্শ, ধরো এই প্রশ্নটাই তোমাকে দিল হচ্ছে ভাইয়া বহিঃস্পর্শ, যদি বহিঃস্পর্শ করে তাহলে কি হবে ভাই, তাহলে জাস্ট এই জায়গায় হচ্ছে প্লাস হবে, এই জায়গায় কি হবে ভাইয়া, এই জায়গায় হচ্ছে প্লাস হবে, বড় ব্যাসার্ধ প্লাস কি ছোট ব্যাসার্ধ, এখানেও কি হবে একটা প্লাস হবে। তাহলে অ্যানসার কত হবে, 8 আর 6 কত আমাদের 14। বুঝতে পারছো? 14 সেন্টিমিটার। বলো ক্লিয়ার? ক্লিয়ার, একদম ইজি। মানে কি বলবো, এর চেয়ে ইজি আর কিছু হইতে পারে না। জাস্ট তুমি কি করবা, অন্তঃস্পর্শ বললে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা হচ্ছে বিয়োগ করবা, আর যদি বহিঃস্পর্শ বলে তাহলে ব্যাসার্ধ দুইটা যোগ করবা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা তো হচ্ছে ক্লিয়ার হইলা, এমসিকিউ এর জন্য ক্লিয়ার, এমসিকিউ আসলে এইভাবেই দিবা ইনশাআল্লাহ। বাট রিসেন্টলি দেখা যাচ্ছে তোমাদের এই প্রশ্নগুলাই ভাইয়া এসকিউ তে আসে। কোথায় আসে ভাইয়া? এসকিউ। ঠিক আছে, এসকিউ তে আসে। সো এসকিউ আসলে তো হচ্ছে এইভাবে দিলে হবে না, এসকিউ আসলে কি তোমাকে একটু লিখতে হবে, যেহেতু 2 মার্ক। সো এসকিউ তে আসলেও যাতে তুমি পারো, এই জন্য মেইনলি আমি এটার বেসিকটা একটু দেখাই দিচ্ছি। দেখো দেখো যখন বলবে, খেয়াল করো, যখন তোমাকে বলবে যে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ মানে ভাইয়া দেখো এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, এবং হচ্ছে কি ভাইয়া, এবং হচ্ছে ভাইয়া তোমার এই হচ্ছে আরেকটা বৃত্ত। ঠিক আছে, দেখো দেখো এই যে দুইটা বৃত্ত, খেয়াল করো দুইটা বৃত্ত পরস্পর কি এই যে বহিঃস্থ স্পর্শ করছে, এটাকে বলা হয় কি বহিঃস্পর্শ। আর যদি এমন হয় ভাইয়া, যদি এমন হয়, খেয়াল করো, যদি এমন হয় যে তোমার এই হচ্ছে একটা বৃত্ত এবং এই হচ্ছে আরেকটা বৃত্ত, ঠিক আছে, সো এইটাকে বলা হয় হচ্ছে অন্তঃস্পর্শ। যখন একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত থাকবে এবং স্পর্শ করবে, ওটাকে বলা হয় কি অন্তঃস্পর্শ। এটাকে কি বলা হবে ভাইয়া, এটাকে তোমাকে বলা হবে যে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ। ঠিক আছে, অন্তঃস্পর্শ। আর এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে বহিঃস্পর্শ বলা হয়, এটাকে বহিঃস্পর্শ বলা হয়। ঠিক আছে, বহিঃস্পর্শ। এখন দেখো ভাইয়া, এই যে বৃত্তটা আছে, খেয়াল করো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র মানে কি সেন্টার, সো এটাকে হচ্ছে আমি C1 দ্বারা প্রকাশ করলাম। আর এই যে বৃত্তটা আছে, খেয়াল করো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার কেন্দ্র, এটাকে হচ্ছে আমি C2 দ্বারা হচ্ছে প্রকাশ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে C1 আর এটা কি C2। সো দেখো ভাইয়া, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে তোমার এই সেন্টার থেকে এই সেন্টারের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাই কি বলতো, এইটাই হচ্ছে কি আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে দূরত্বটা, খেয়াল করো এই যে দূরত্বটা, হ্যাঁ, এটাকে সুন্দরভাবে প্রকাশ করা যায় কি দ্বারা প্রকাশ করা যায়, এটাকে হচ্ছে ভাইয়া তোমার এই জিনিসটাকে তোমার C1 C2 দ্বারা প্রকাশ করা যায়। দেখো খেয়াল করো সবাই, এই যে দেখছে না যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সো এটা কি বাংলায় লিখছে, তাই না? এটা হচ্ছে বাংলায় লিখছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এই যে বাংলা এই কথাটাকে তোমাকে কি, এই কথাটাই তোমার হচ্ছে কি C1 C2 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে কি হবে, তুমি কি লিখছিলে, এটা কি বহিঃস্পর্শ করছে, তাহলে কি ব্যাসার্ধ দুটো কি যোগ হবে। সো ধরো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কি, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কি R1, আর এই যে বৃত্তটা আছে, খেয়াল করো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ ধরো হচ্ছে কি আমাদের R2।
তাহলে R1 আর R2 যদি যোগ করো তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলেই তো হয়ে যায়। তাহলে R1 প্লাস হচ্ছে আমি যদি R2 করি, R1 প্লাস R2 করি, তাহলে কি আমাদের সূত্রটা হচ্ছে কি হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই C1 C2 মানে হচ্ছে কি কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। আর হচ্ছে কি, আর মনে রাখবো ভাইয়া, এখানে যেটা প্রথমে থাকবে, যেটা প্রথমে থাকবে এটা হচ্ছে বড় ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ, ঠিক আছে, বড় ব্যাসার্ধ। আর এটা হচ্ছে কি ছোট ব্যাসার্ধ, ঠিক আছে, ছোট ব্যাসার্ধ। বুঝতে পারছো? ছোট ব্যাসার্ধ। তাহলে এই সেম কাহিনীটা এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই সূত্রটা তাহলে কি হবে? এই ক্ষেত্রে দেখো, এই বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি, এই হচ্ছে কি C1, আর এই যে ছোট বৃত্তটা, এই ছোট বৃত্তের কেন্দ্র কি, এই ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার C2। তাহলে এখানে এই যে মধ্যবর্তী দূরত্বটা এটা কত আমাদের C1 C2। তাহলে এই C1 C2 কি হবে? এই C1 C2 হবে কি ভাইয়া? দেখো এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, এই C1 C2 হবে তোমার ধরো R1 মাইনাস হচ্ছে কি R2, R1 মাইনাস হচ্ছে কি R2, যেখানে C1 C2 তো জানোই, C1 C2 মানে কি কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। আর এই যে দেখো এই R1 মানে কি, মনে রাখবা এখানে যেটা তুমি এই জায়গায় দিবা, এই যেটা তুমি এই জায়গায় দিবা এটা মানে কি বড় ব্যাসার্ধটা, এটা হচ্ছে বড় ব্যাসার্ধ। তাহলে R1 সবসময় কি বড় ব্যাসার্ধ হবে, ঠিক আছে, বড় ব্যাসার্ধ। সো এটা হচ্ছে কি তোমার সূত্রের নিয়ম, বা এইভাবে তুমি SQ তে আসলে তোমার হচ্ছে কি যদি প্রশ্ন দেয় বা কোনো ডিপ নলেজ থেকে প্রশ্ন করে, তাহলে তোমার এই ইনফরমেশন গুলো ভাইয়া কাজে লাগবে, ঠিক আছে। যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমরা যেহেতু অনেকটা সময় পাইছো, তো তোমাদের পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে এবং হচ্ছে কঠিন হইতে পারে। এই জন্য আমরা এমন ভাবে পড়াশোনা করবো যে আমরা শর্টকাটও শিখবো, আমরা বেসিকও শিখবো। শর্টকাট শিখবো দ্রুত করার জন্য, বেসিক শিখবো আমি যাতে হচ্ছে কি A+ পাই, আমি যদি A+ তুলতে পারি, মানে প্রশ্ন যেভাবে হোক আমাকে যাতে না আটকাইতে পারে, এই জন্য হচ্ছে কেন বেসিকটা ভাইয়া শিখবো, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে দেখো এখান থেকে আরো কিভাবে প্রশ্ন হইতে পারে। ধরো তোমাকে দিয়ে দিল যে, খেয়াল করো, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। ধরো তোমাকে দিয়ে দিল যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, সো এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দেওয়া আছে। ধরো হচ্ছে এই C1 C2 এর মান কি তোমার দেওয়া থাকতে পারে, ধরো 10 সেন্টিমিটার দেওয়া আছে। এবং এই যে বড় ব্যাসার্ধটা একটা বৃত্তের ব্যাসার্ধ ধরো হচ্ছে তোমার কি 5 দেওয়া আছে। তাহলে কি বলতে পারে যে আরেকটা অপর বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করো, অপর বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কি তোমার হচ্ছে এই R2 টা এখান থেকে নির্ণয় করতে হবে, কারণ এই মানটা তোমার দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে এই মানটা কি তুমি ইজিলি হচ্ছে বের করতে পারবা। সেম ভাবে এক্ষেত্রেও তুমি কি পারবা ইনশাআল্লাহ। বলো সবাই বুঝছো কিনা? এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাটুকু বুঝতে পারছো কিনা? যদি সবাই বুঝতে পারো তাহলে আমি কুইজ দিব ইনশাআল্লাহ, এখনই কুইজ দিব। তো তোমরা সবাই আগে বলো যে এই সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো কিনা, শর্টকাট প্লাস বেসিক দুইটা জিনিসই বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে কি লাগবা, বুঝতে পারলে জাস্ট পানি লাগবা। আচ্ছা পানি আর লিখো না, ঠিক আছে, পানি লিখো না, তুমি হচ্ছে ক্লিয়ার লেখো। ক্লিয়ার না লিখলে জাস্ট সি লেখো। বুঝতে পারলে ভাই জাস্ট সি লেখো, বুঝতে পারলে জাস্ট সি লেখো। ফার্স্ট কুইজ অফ টুডেস ক্লাস, সবার আগে অ্যান্সার দিতে হবে, এটা হচ্ছে কথা। রেডি 1 2 3, দেখবো সবার আগে কি অ্যান্সার দেয় ফার্স্ট। দ্রুত দ্রুত অ্যান্সার দাও, সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত বলো। জাস্ট জাস্ট তুমি বলবা A B C নাকি D, তুমি জাস্ট অপশনটা লিখবা। তুমি জাস্ট মানে কি বলবো, শোনো এটা হচ্ছে মানে এইটাই হচ্ছে খেলা, মানে পরীক্ষা যে স্যাররা, বোর্ডের স্যাররা এই খেলাটাই হচ্ছে তোমাকে খেলবে। তুমি মানে পরীক্ষার হল থেকে বের হয়ে বলো আরে মামা ফাটাই দিছি মামা, খুব একদম খুব, মানে 30-30 পুরো বাসায় এসে দেখবা যখন রেজাল্ট দিবে, কিরে মামা খাতা তো স্যারে ভুল দেখছে, মেশিন ভুল ছিল। বাট তুমি যে মানে স্যারের যে মস্তিষ্কের কাছে যে তুমি হেরে গেছো, এই জিনিসটা স্যার স্বীকার করবে না। আরে ভাই এখানে কি লেখা আছে দেখো, ব্যাস বিশিষ্ট। এখানে কি লেখা আছে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার কি আমাদের ব্যাস বিশিষ্ট। আমাদের সূত্রটা কি ছিল, আমি তোমাদের বলছিলাম যে যদি হচ্ছে অন্তঃস্পর্শ বলে, যদি অন্তঃস্পর্শ বলে তাহলে হচ্ছে কি বলছিলাম, তাহলে হচ্ছে কি বড় ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ মাইনাস হচ্ছে কি ছোট ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ মাইনাস কি ছোট ব্যাসার্ধ। আমি কি বলছিলাম ভাই, এটা কি ভালোভাবে দেখো, এটা কি, এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভাই, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে আমি দিছি কি, এখানে দিছি হচ্ছে আমি কি ব্যাস। তাহলে কি হবে এটার অ্যান্সার? তাহলে বড় দেখো এটা হচ্ছে কি বড় ব্যাস, তাহলে বড় ব্যাস কত 6, বড় ব্যাস হচ্ছে কি 6, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 6 রে 2 দ্বারা ভাগ করো 3। এখানে ব্যাস কত আমাদের, হ্যাঁ আচ্ছা প্রশ্নই বল, তোমাকে ধরে পিটানো উচিত। দেখো এখানে এই ছোট ব্যাসার্ধ কত, ছোট ব্যাস হচ্ছে কি 4, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আমাদের 2। তাহলে একটা বড় ব্যাসার্ধ হচ্ছে কত 3, আর ছোট ব্যাসার্ধ কত, ছোট ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 2। সো 3 এর থেকে 2 বাদ দিলে কত ভাই 1। আচ্ছা তোমরা কি জানো যে এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসছে, এমন না যে আমি বানাই দিছি বা আমি তোমাদের সাথে চালাকি করছি, এই খেলাটা কিন্তু স্যাররা খেলছে। বোর্ডের প্রশ্নে এই প্রশ্ন, এটা কিন্তু বোর্ড প্রশ্ন। আমরা হচ্ছে সময় ছিল না এখানে, হচ্ছে এই জন্য বোর্ডটা হচ্ছে উল্লেখ করতে পারিনি, পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ উল্লেখ করার চেষ্টা করবো। সো এটা কিন্তু মেইনলি একটা বোর্ডের প্রশ্নই ছিল। এর মানে চিন্তা করো এই সিম্পল একটা প্রশ্ন কত স্টুডেন্ট যে ভুল করছে তুমি চিন্তা করতে পারবা, তোমাদের মতোই ভুল করছে, ঠিক আছে। আচ্ছা সবাই একসাথে ভুল করছে, ছি ছি, বুঝতে পারছো কাহিনী, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই ভুল আর ভাই করা যাবে না, ঠিক আছে, এই ভুল আর করা যাবে না। এবং আজকের ক্লাসে আমি তোমাকে
মানে তুমি জাস্ট ক্লাসটা দেখো ইনশাআল্লাহ, তুমি জাস্ট ক্লাসটা দেখো, তুমি তোমার নিজের দুর্বলতা হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? তোমার নিজের দুর্বলতা হচ্ছে তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। বলো এখন সবাই এটা বুঝতে পারছো কিনা? সবাই এটা বুঝতে পারছো কিনা? এটা যে এক হয়েছে এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে কি লেখো? বুঝতে পারলে হচ্ছে এটা সি লেখো, আবারও সি লেখো। বুঝতে পারলে সবাই আবারও সি লেখো, বুঝছো? আবারও সি লেখো। তাহলে আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই ভাইয়া। দেখো এখন কথা হচ্ছে তারপরে এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে ভাই দেখো, আচ্ছা কোন ত্রিভুজের কয়টা বহিবৃত্ত অঙ্কন করা যায়? সো মনে রাখো যে ভাইয়া এই হচ্ছে ধর একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের বহিবৃত্ত মানে কি জানো? বহিবৃত্ত মানে হচ্ছে ধরো তুমি এই বাহুটাকে এদিকে বাড়াইলা, এই বাহুটাকে এদিকে বাড়াইলা, তাহলে এটা ধরো হচ্ছে কি ত্রিভুজ, খেয়াল করো এটা হচ্ছে কি ত্রিভুজ। আর এই ত্রিভুজের বাইরে দেখো, এই ত্রিভুজের বাইরে তুমি হচ্ছে ধরো একটা বৃত্ত আঁকাইলা, এটা কি একটা বহিবৃত্ত হয়েছে না? এটা একটা বহিবৃত্ত। আবার দেখো তুমি যদি আবার একটা কাজ করতে পারো, তুমি যে তুমি এই বাহুটা এদিকে বাড়াইলা, ফলে তুমি দেখো এখানেও একটা বৃত্ত আঁকতে পারবা, এখানেও একটা কি তুমি বৃত্ত আঁকতে পারবা। হ্যাঁ, আবার এই যে এখানেও একটা বৃত্ত আঁকতে পারবা, ঠিক আছে? এখানেও একটা কি তুমি একটা বৃত্ত আঁকতে পারবা। তো মনে রাখবা যে কোন ত্রিভুজে তিনটা বহিবৃত্ত অঙ্কন করা যায়, ঠিক আছে? এই একটা, একটা, দুইটা, তিনটা। সো কোন ত্রিভুজে কয়টা বহিবৃত্ত অঙ্কন করা যায় ভাইয়া? কোন ত্রিভুজে হচ্ছে আমাদের তিনটা বহিবৃত্ত হচ্ছে কি আমাদের অঙ্কন করা যায়, ঠিক আছে? মনে থাকবে তিনটা বহিবৃত্ত। এটা যে কতবার আসছে, এটা যে কতবার আসছে তুমি চিন্তা করতে পারবে না। কমপক্ষে 20 বার আসছে এই প্রশ্নটা, কমপক্ষে 20 বার, আরো বেশি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, তারপর দেখো আমাদের কি আছে, এটা অধিচাপ। এই প্রশ্নটা মানে তুমি যদি আমাকে আইসে বলো, পরীক্ষার আগের দিন আইসে যদি বলো যে ভাইয়া আপনি একটা এমসিকিউ আমাকে পরীক্ষার আগের দিন দেন যেটা 100% আসবে, আমি বলবো ভাই এই এমসিকিউটা আসবে, মানে এই টাইপের থেকে একটা এমসিকিউ আসবে। সো সবাই এটা মনোযোগ দিয়ে বুঝবা। এখান থেকে হচ্ছে আমি আরেকটা কুইজ দিব, সো বি কেয়ারফুল, ঠিক আছে? এই টাইপের থেকেও আমি আরেকটা কুইজ দিব। এখন দেখো আমি তোমরা কে কিভাবে পড়ছো জানি না, বাট আমি আজকে তোমাকে এই জিনিসটা যেভাবে শেখাবো, তোমার প্রশ্ন যেভাবেই হোক না কেন তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো প্রথমে প্রথমে এখানে আমাদের দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে দণ্ডায়মান, ঠিক আছে? দণ্ডায়মান, দণ্ডায়মান। আরেকটা হচ্ছে ভাইয়া, আরেকটা হচ্ছে অন্তলিখিত, আরেকটা হচ্ছে অন্তলিখিত, অন্তলিখিত, অন্তলিখিত। আচ্ছা সবাই আমার সাথে বলো, সবাই আমার সাথে বলো, দণ্ডায়মান মানে হচ্ছে সিধা। দণ্ডায়মান মানে কি? সিধা। সিধা মানে কি জানো? সিধা মানে কি? মানে কোনো যার মনে কোনো প্যাচ নাই, মানে যে সেরকম, মানে যে যেরকম ওই রকমই আর কি, ঠিক আছে? সিধা। আর অন্তলিখিত মানে হচ্ছে উল্টা। অন্তলিখিত মানে কি ভাইয়া? অন্তলিখিত মানে হচ্ছে উল্টা। মানে এটা হচ্ছে জাস্ট ট্রিক্স, এটা জাস্ট হচ্ছে ট্রিক্স, এটা আমি আবিষ্কার করছি, ঠিক আছে? এটা তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি নিজেই হচ্ছে অ্যানালাইসিস করে এটা হচ্ছে বানাইছি। সো মনে রাখবা যে ভাইয়া অন্তলিখিত বললে, অন্তলিখিত বললে হচ্ছে উল্টা, অন্তলিখিত বললে কি উল্টা। আর যদি দণ্ডায়মান বলে তাহলে কি সিধা। সিধা মানে কি? সিধা মানে হচ্ছে যেরকম সেরকমই, মানে আমি যেরকম সেরকমই। তোমাদের ইসমাইল ভাই অবশ্য ধরো তোমাদের সামনে যেরকম আসলে ওইরকম না, খুবই ভণ্ড, মানে পুরো বিপরীত চেহারা, ঠিক আছে? সো ইসমাইল ভাই কি উল্টা, কিন্তু আমি আমি তোমাদের সামনে যেরকম আমি নর্মালি ওইরকমই, ঠিক আছে? এর মানে কি আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি যেরকম ওইরকমই। সো এটাকে বলা হচ্ছে কি সিধা। আর অন্তর্লিখিত মানে কি উল্টা, ঠিক আছে? সো মনে রাখবো ভাইয়া যে খেয়াল করো, তোমার এখান থেকে প্রশ্ন দিবে ভাইয়া যে দেখো প্রশ্ন দিবে যে উপচাপে, উপচাপে, উপচাপে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণ কোনটি? দেখো উপচাপে দণ্ডায়মান কোণ কোনটি, সেম প্রশ্নটা এখানে দিবে যে উপচাপে। আচ্ছা আমরা একটা একটা করে আগে শিখি। তাহলে দেখো খেয়াল কর, মনে রাখো। সো মনে রাখবা যে এই যে টাইপটা, এই যে অধিচাপ, এই যে উপচাপ, মানে অধিচাপ বা উপচাপ বললে তোমার কোণ হইতে পারে দুইটা, বুঝছো? এই কেসটা থেকে, এই যে কেসটা, হ্যাঁ এই যে টাইপটা, এই টাইপটা থেকে, এই টাইপটা থেকে জাস্ট তোমার দুইটা কোণ হইতে পারে। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে ভাইয়া সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, আরেকটা হইতে পারে স্থল কোণ। বুঝতে পারছো? এর বাইরে কোনো কোণ হয় না। কি বললাম? এই টাইপের একটা প্রশ্ন যে আসবে, সো ওই প্রশ্নের অ্যান্সার তোমার দুইটা হইতে পারে। হয় কি হবে? হয় সূক্ষ্ম কোণ নয় স্থল কোণ, এই দুইটার বাইরে হবে না, বুঝছো? এই দুইটা বাইরের মানে এই দুইটা অপশনের বাইরে কি তোমার রাইট অ্যান্সার নাই। সো তুমি জাস্ট এই দুইটার মধ্যে হচ্ছে তুলনা করবা যে সূক্ষ্ম কোণ হবে নাকি স্থল কোণ হবে, তোমাকে জাস্ট এইটা আইডেন্টিফাই করতে হবে, মানে এই দুইটার মধ্যে থেকে তোমাকে কি সিলেক্ট করতে হবে। সো মনে রাখবা ভাইয়া যে যখন দণ্ডায়মান বলবে, যখন দণ্ডায়মান বলবে তখন দেখো তখন হচ্ছে সিধা, মানে হচ্ছে উপচাপ। এখন আমাকে বলো উপ মানে কি? এই উপ মানে কি বলতো? উপ মানে হচ্ছে ছোট। উপ মানে কি ভাইয়া? উপ মানে ছোট। আমরা বলি না যে উপনদী মানে ছোট নদী, আর উপগ্রহ মানে গ্রহ কি বড়, দেখো গ্রহ কি বড়, আর উপগ্রহ মানে কি ছোট, ঠিক আছে? বুঝতে পারছো কথাটা? উপনদী, উপগ্রহ,
তারপরে আবার কি বলি, এরকম আরো অনেক কিছু বলি। সো উপ মানে কি ছোট, উপ মানে কি ছোট। আর মনে রাখবা যে অদি, অদি মানে হচ্ছে বড়, অদি মানে হচ্ছে ভাইয়া বড়, অদি মানে কি, অদি মানে হচ্ছে বড়, অদি মানে বড়, ঠিক আছে। উপ মানে ছোট আর অদি মানে কি বড়। সো দেখো উপচাপ মানে চাপটা কি ছোট, সো কোনটা হবে ছোট, কোনটাও কি হবে ভাইয়া, কোনটাও হবে তোমার ছোট, কোনটাও হবে কি ছোট। তাহলে আমাকে এটা তো অ্যাটলিস্ট তোমরা এতটা গাদা না, তোমরা এতটা গাদা না যে এখানে তুমি বুঝতে পারবে না যে কোন কোনটা ছোট আর কোন কোনটা বড়। আমরা সবাই জানি যে সূক্ষ্ম কোণ হচ্ছে কি ছোট আর স্থূল কোণ হচ্ছে কি বড়, তাই না? আমরা সবাই জানি যে স্থূল কোণ কি 180 ডিগ্রি অপেক্ষা যে বড় কোণটা ওইটাকে বলা হয় কি আমাদের, সরি 90 ডিগ্রি অপেক্ষা যে বড় কোণটা ওইটাকে বলা হয় কি আমাদের স্থূল কোণ, আর 90 ডিগ্রি অপেক্ষা যে ছোট কোণ দেখো সূক্ষ্ম কোণ, এটাও তোমরা, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আমি করবো, এই জন্য আরেক এটা বলতেছি না। তো দেখো এখানে সূক্ষ্ম কোণ তাহলে কি 90 ডিগ্রি অপেক্ষা কি ছোট কোণ, আর স্থূল কোণ কি 90 ডিগ্রি অপেক্ষা কি বড় কোণ। তাহলে তুলনামূলক ভাবে সূক্ষ্ম কোণটা হচ্ছে কি ছোট আর স্থূল কোণটা হচ্ছে কি আমাদের বড়, বুঝতে পারছো? সূক্ষ্ম কোণটা কি ছোট আর স্থূল কোণটা কি আমাদের বড়। তাহলে দেখো উপচাপ মানে চাপ কি ছোট, তাহলে কোণটা হবে কি ছোট, আর যেহেতু ছোট, ছোট মানে কি, ছোট মানে হচ্ছে কি আমাদের সূক্ষ্ম কোণ, আমাদের সূক্ষ্ম কোণ, বুঝতে পারছো? আর দেখো এখন সেম প্রশ্ন অদি চাপ যদি আসে, যে অদি চাপে, অদি চাপে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণ যদি আসে যে অদি চাপে দণ্ডায়মান কোণ, তাহলে অদি মানে কি ভাই, অদি মানে কি, অদি মানে হচ্ছে বড়, দেখো অদি মানে বড়, তাহলে কোনটাও কি হবে, কোনটাও হবে কি বড়, কোনটাও হবে কি ভাইয়া বড়, কোনটাও হবে কি বড়, কোনটাও হবে কি, কোনটাও হবে বড়, বুঝছো? কোনটা হবে কি, কোনটা হবে বড়। তাহলে বড় কোণ কি, বড় কোণ হচ্ছে কি স্থূল কোণ, সো এই হচ্ছে স্থূল কোণ, স্থূল কোণ। তোমরা আগে বলো এতটুকু বুঝতে পারছো কিনা, এই যে এই পার্টটা তোমরা বুঝতে পারছো কিনা আগে বলো, এই পার্টটা বুঝতে পারছো কিনা আগে বলো। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কি লিখবা 3C লেখো, যদি বুঝতে পারো তাহলে 3C লেখো। দেখো আমি আরেকবার রিপিট করতেছি, মনে রাখবা যে এই টাইপটা থেকে যদি কোশ্চেন হয় তাহলে 4টা অপশন থাকবে। সো তোমার 4টা অপশন নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট 2টা অপশন নিয়ে চিন্তা করবা যে সূক্ষ্ম কোণ হবে নাকি স্থূল কোণ হবে, এই দুইটার মধ্যে কি রাইট অ্যান্সারটা আছে। সো মনে রাখবা যে যদি বলে উপচাপ, উপচাপে দণ্ডায়মান কোণ, তাহলে উপচাপ মানে কি চাপটা ছোট, এর মানে কি কোনটাও কি হবে ছোট। সো ছোট কোণ কি, ছোট কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, এই দুইটার মধ্যে ছোট কোণ কোনটা, সূক্ষ্ম কোণ। সো কোনটা হবে কি সূক্ষ্ম কোণ। আবার দেখো, আবার দেখো অদি চাপ, সো অদি মানে কি ভাইয়া, অদি মানে হচ্ছে বড়, সো অদি মানে যেহেতু বড়, চাপটা যেহেতু বড়, তাহলে কি কোনটা হবে কি বড়, আর বড় কোণ কি আমাদের স্থূল কোণ। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হলে 3C লেখো সবাই। দেখো এই পার্টটা আমি আবার বলতাছি, এই পার্টটা আমি আবার বলতাছি, এতটুকু তো বুঝতে পারছো তাই না, এতটুকু তো বুঝতে পারছো। সো এখানে কি বললাম আমি, এখানে জাস্ট বললাম ভাইয়া যে তোমার প্রশ্ন যদি এরকম থাকে যে উপচাপে, ধরো উপচাপে অন্তলিখিত কোণ, অন্তলিখিত, অন্তলিখিত কোণ যদি এরকম থাকে, উপচাপে অন্তলিখিত কোণ, তাহলে দেখো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কি সেম, জাস্ট এখানে ছিল কি, জাস্ট এখানে ছিল দণ্ডায়মান আর এখানে কি অন্তলিখিত, এই এতটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে এখন দেখো উপচাপ মানে কি, উপচাপ মানে কি ছোট চাপ, উপচাপ মানে কি ছোট চাপ। এখন দেখো যেহেতু বলছে অন্তলিখিত, যেহেতু বলছে অন্তলিখিত, আর অন্তলিখিত মানে কি উল্টা, তাহলে চাপ যেহেতু ছোট তাহলে কোনটা হবে কি, কোনটা হবে ভাই বড়, বুঝছো? চাপ যেহেতু ছোট তাহলে কি কোনটা হবে কি ভাইয়া, কোনটা হবে কি বড়, বুঝছো? কোনটা হবে কি ভাইয়া, কোনটা হবে বড়, তাহলে বড় কোণ কি স্থূল কোণ, বড় কোণ কি আমাদের স্থূল কোণ, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে, এখানে অ্যানসারটা কি হয়েছিল, উপচাপে দণ্ডায়মান কোণ কি, উপচাপে দণ্ডায়মান কোণ কি আমাদের সূক্ষ্ম কোণ, আর এখানে উপচাপে অন্তর্লিখিত কোণ কি আমাদের স্থূল কোণ। কাহিনীটা বুঝতে পারছো? সো এই এমসিকিউটা আমি যে বললাম যে এই এমসিকিউটা কমপক্ষে তোমার 20 থেকে 30 বার দিছে, এবার কারণটা বুঝতে পারছো? জাস্ট একটা ওয়ার্ডের পার্থক্য, স্যাররা জানে যে এটা তোমরা ভুল করবা, এই জন্য এই এমসিকিউটা বারবার দেয়, বারবার দেয়, বারবার দেয়, বুঝতে পারছো? সো তোমরা মানে আমার এই ক্লাসটা করে অ্যাটলিস্ট ভাই ভুল করো না, যদি আমার এই ক্লাসটা করার পর তোমরা যদি এই এমসিকিউটা ভুল করো তাহলে আমি কি বলবো, তাহলে আমি ব্যর্থ, ঠিক আছে? সো অ্যাটলিস্ট এই ক্লাসটা করার পর তোমরা এই এমসিকিউটা আর ভুল করো না। তাহলে এখানে কি হবে, তাহলে এবার তোমরা বলো যে অদি চাপে, তাহলে অদি চাপে, অদি চাপে তাহলে কি অন্তলিখিত, অন্তলিখিত, তাহলে অদি চাপে অন্তলিখিত কোণ কি হবে বলো, অদি চাপে অন্তলিখিত কোণ, তাহলে অদি মানে কি, অদি মানে হচ্ছে বড়, অদি মানে বড়, অন্তলিখিত মানে কি উল্টা, অন্তলিখিত মানে কি ভাইয়া উল্টা, তাহলে বড়র উল্টা মানে কি ছোট, তাহলে ছোট কোণ কোনটা, ছোট কোণ হচ্ছে কি আমাদের সূক্ষ্ম কোণ, এটা কি ছোট কোণ, আমাদের সূক্ষ্ম কোণ, বুঝছো? কাহিনী বুঝছো? তাহলে আমাদের অদি চাপে, অদি চাপে কি আমাদের হচ্ছে সূক্ষ্ম কোণ উৎপন্ন হয় কখন, যখন হচ্ছে অন্তলিখিত বলবে। আশা করি ক্লিয়ার। তোমরা এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের পরীক্ষার পর, তোমাদের প্রি টেস্ট, টেস্ট, এসএসসি এই 3টা পরীক্ষার মধ্যে তুমি যদি এই এমসিকিউটা যদি না পাইছো তাহলে হচ্ছে তুমি আমাকে বইলো যে ভাইয়া এটা আমি পাইনি, আমি 100% কনফিডেন্টলি বলতেছি এটা তুমি পাবাই পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই জন্যই এত কাহিনী করে বললাম। তাহলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নাও, এই জায়গাটার একটা স্ক্রিনশট নাও, এবং আমি তোমাকে বলে দিতেছি যেখান থেকে তোমার 1 মার্ক শিওর কমন, 1 মার্ক কমন, 1 মার্ক কমন আমি তোমাকে লিখে দিলাম, ঠিক আছে? 100%।
আমার সাইনও দিয়ে দিলাম, ঠিক আছে 100% ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। বলো এবার বুঝতে পারছো ভাইয়া? এবার বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তী প্রশ্নটা হচ্ছে দিব ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, সরে দাঁড়াইছি, পিক নাও, সরে দাঁড়াইছি আবুজার। ওকে ফাইন। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা সেকেন্ড কুইজটা হচ্ছে দিব ইনশাল্লাহ। আমাদের সেকেন্ড কুইজটা হচ্ছে দিব। তুলছো এটা ভাইয়া? আগে বলো যে এটা তুলছো কিনা, দেখে দেখে বলতে তো হবে না, তাই না? বলো তোমরা তুলছো কিনা, তুলছো কিনা বলো। তুলছো? ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার দেখো, এবার দেখো ভাইয়া, এবার হচ্ছে তোমার, তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা প্রথমে আমি আরেকটা প্রশ্ন দিব, তারপর হচ্ছে কুইজ দিব। আচ্ছা আচ্ছা এটা আগে দেখি সবার আগে কি বলতে পারে। আচ্ছা এখানে আমি হচ্ছে মেইনলি দুইটা প্রশ্ন দিব। এখন যে কুইজটা দিব এটা হচ্ছে দুইটা প্রশ্ন। এখন একটা প্রশ্ন দিব, এখন একটা প্রশ্ন দিব, আবার এই প্রশ্নটা পরে আরেকটা প্রশ্ন দিব। সো এই দুইটা প্রশ্ন মিলে এখানে আমি তোমাকে দুইটা প্রশ্ন দিব, এই দুইটা প্রশ্নই হচ্ছে পারতে হবে। যে কুইজ এখন কি আমরা কুইজ 2 করব। সো কুইজ 2 এর প্রথম প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, কুইজ 2 এর 1 নাম্বার প্রশ্ন, সবাই অ্যানসার দিবা। দেখো কুইজ 2 এর 1 নাম্বার প্রশ্ন, রেডি 1 2 3। হ্যাঁ কুইজ 2 এর 1 নাম্বার প্রশ্ন। তাহলে এখানে দেখো ভাই, আমি তো বললাম যে দণ্ডায়মান কি, দণ্ডায়মান মানে কি, দণ্ডায়মান মানে হচ্ছে সিধা, মানে এখানে কোনো উল্টা হবে না। দণ্ডায়মান মানে কি ভাইয়া? দণ্ডায়মান মানে হচ্ছে কি সিধা, এখানে সাদা মনে কোনো কাদা নাই। অধিচাপ মানে কি? বড় চাপ। অধিচাপ মানে কি? বড় চাপ। আমার সাথে সাথে বলো, অধিচাপ মানে কি? বড় চাপ। অধিচাপ মানে কি? বড় চাপ। অধিচাপ মানে কি? বড় চাপ। সো অধিচাপ মানে বড় চাপ, আর দণ্ডায়মান মানে কি? সিধা। সো বড় চাপ কোনটাও কি হবে? বড়। কোনটাও কি হবে? বড়। সো বড় কোণ কি? স্থলকোণ। ক্লিয়ার। অধিচাপ মানে কি? বড় চাপ, তাহলে কোনটাও কি হবে? বড় কোণ। সো বড় কোণ কোনটা? স্থলকোণ। ক্লিয়ার। বলো এগুলা নিয়ে এত প্যারা খারাপ কিছু নাই, ঠিক আছে? আমি যেভাবে শিখাইছি তুমি এরপরে মানে ভুলার কোনো চান্সই নাই, তুমি বলতে চাইলেও বলতে পারবা না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো কুইজ 2 এর পার্ট 1টা হচ্ছে গেল। এখন হচ্ছে আমরা কুইজ 2 এর পার্ট 2 হচ্ছে করব। পার্ট 2টা হচ্ছে দিব, সবাই বলো পার্ট 2টা দিব ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন, ঠিক আছে? এটা হচ্ছে সহজ দিছিলাম, এটা হচ্ছে সহজ দিছিলাম, তোমরা বুঝতেই পারতেছো। সো এটা হচ্ছে মেন, দেখবো এটা কে পারে, আমি এটা দেখবো, ঠিক আছে? এটা কে পারে। আচ্ছা দেখি, সো সবাই রেডি? আচ্ছা এখন দাঁড়াও, কুইজ 2টা দেওয়ার আগে, কুইজ 2টা দেওয়ার আগে আপনাদের, কুইজ 2টা দেওয়ার আগে আপনাদের থেকে আমি 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড না 1 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি। আপনারা কেউ দয়া করে রাগ করবেন না, জাস্ট আমি 1 মিনিট একটু কথা বলবো। কথাটা হচ্ছে এটা আমাদের বলতেই হবে, না হলে আসলে আমরা চলতে পারবো না, এই জন্যই বলতেছি। আমাদের হচ্ছে এসএসসি 27, এসএসসি 27 টার্গেটে প্লাস, টার্গেটে প্লাস সবকিছু আছে থাম্বনেল, বাট দেখার টাইম লাগবে, এজন্য দেখাইতেছি না। সো এসএসসি 27 টার্গেটে প্লাস হচ্ছে আমাদের পেইড কোর্স, মানে আমরা লঞ্চ করছি অলরেডি। কয় তারিখে লঞ্চ করলাম? 10 তারিখে না? হ্যাঁ 10 তারিখের দিকে লঞ্চ করছি। সো অলরেডি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও দ্রুত। এখন হচ্ছে আজকে এবং আগামীকাল হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। সো সায়েন্সে যারা আছো, তোমাদের অল সাবজেক্ট, অল সাবজেক্ট মানে কি 12টা না? তোমাদের সবার তো 12টা। সো অল সাবজেক্ট 12টা সাবজেক্ট কোর্স ফি হচ্ছে 1590 টাকা, 1590 টাকা। আর্টসে যারা আছো তোমাদের অল সাবজেক্ট কোর্স ফি হচ্ছে কি 1590 টাকাই, কারণ আমরা ডেডিকেশনের ক্ষেত্রে কোনো কম বেশি করবো না, এই জন্য কি কোর্স ফি সেম। কমার্সে যারা আছো, কমার্স, কমার্সে যারা আছো তোমাদের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে কি আমাদের 1590 টাকা। সো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট অলরেডি শেষ হয়ে গেছিল, বাট তোমরা জানো যে আমাদের প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ 20,000 শিক্ষার্থী হচ্ছে পূর্ণ হয়েছে, এই জন্য হচ্ছে ডিসকাউন্টের মেয়াদ হচ্ছে আরো 2 দিন হচ্ছে বাড়ছে। সো তোমরা হচ্ছে এই প্রাইসে আগামীকাল, আগামীকাল প্লাস পরশু হচ্ছে ভর্তি দিতে পারবা, ঠিক আছে? আজ মানে আজকে, এখন থেকে শুরু করে, এখন থেকে এই যে রাত 12টা বন্ধ, প্লাস আগামীকাল প্লাস পরশু, এই যে আগামী 2 দিন প্লাস হচ্ছে আজকে রাতে যতটুকু আছে, এই এতটুকু সময়ের মধ্যে তুমি কি এই আমাদের 1590 টাকা এই কোর্স ফি হচ্ছে ইনশাআল্লাহ ভর্তি হইতে পারবা, ঠিক আছে? সো এর মধ্যে তোমরা যারা হচ্ছে আগে ভর্তি হবা, এর মধ্যে তোমরা যারা হচ্ছে আগে ভর্তি হবা, যারা মানে এই যে এখন থেকে শুরু করে, এখন থেকে শুরু করে যারা হচ্ছে একদম আগে ভর্তি হবা, যারা আগে ভর্তি হবা তাদের জন্য আমার তরফ থেকে আলাদা একটা উপর থাকবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য টি শার্টের একটা ব্যবস্থা করা হয়েছে। সো ওইটা তো আছে ইনশাআল্লাহ, ওইটা হচ্ছে তোমাদের টি শার্টের, এটা হচ্ছে আমি বলছি কিভাবে হচ্ছে পাবা। সো এছাড়া হচ্ছে তোমরা আলাদা পুরস্কার পাবে ইনশাআল্লাহ যারা হচ্ছে আগে ভর্তি হবে, ঠিক আছে? সো অলরেডি আমাদের কোর্সে আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরা জানো এখানে পেইড বেসে আমাদের অনেকজন আছে আর কি। সো কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 018 63 64 40 87, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো যারা কোর্সে ভর্তি হতে চাও তুমি জাস্ট আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিবা, তাহলে কি ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। এবং যদি ভর্তির বিস্তারিত জানতে চাও তারপরেও কি তুমি জাস্ট আমাকে একটা নক দিবা, তাহলেও জানতে পারবা। অথবা এই ভিডিওর এই লাইভের ক্যাপশনে এবং পিন কমেন্টে তোমার হচ্ছে কি এই ভর্তির বিস্তারিত দেওয়া আছে। সো এই হচ্ছে কথা, আমি আর কথা বলবো না, বুঝছো? আচ্ছা তাহলে দেখো এখানে দেখো 1590 টাকা খুবই কম একটা টাকা, তোমার 12টা সাবজেক্ট, 12টা সাবজেক্ট আমি মাত্র 1590 টাকা, মানে হচ্ছে তুমি হিসাব করে দেখো একটা সাবজেক্টে মাত্র 158 টাকা করে পড়তেছে। ক্যান ইউ ইমাজিন 158 টাকা দিয়ে তুমি পুরো একটা সাবজেক্ট হচ্ছে শেষ করতে পারতেছো আমাদের কোর্সে। সো এই পেমেন্ট এটা কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে না, তুমি জাস্ট এই পেমেন্টটা দিয়ে আমাদের কাছে ভর্তি হবে ইনশাআল্লাহ। তোমাদের একদম সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ক্লাস হবে একদম টেস্ট, মানে টেস্ট পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আছে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সপ্তাহে 6 দিন হচ্ছে ক্লাস হবে, রাতে হচ্ছে ক্লাস হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। কুইজটা আমি লিখে দিতেছি, সবাই বলো
কুইজ নাম্বার 2 3210। আমি এখানে এ বি সি ডি দিব, তারপর হচ্ছে বলবা এ বি সি ডি, ঠিক আছে? অধিচাপের অনুবন্ধী চাপে আচ্ছা অধিচাপের অনুবন্ধী চাপে কোন? বলো। দেখো যারা প্রশ্ন বুঝতেছ না আমি বলে দিতেছি, লেখা আছে যে অধিচাপের অনুবন্ধী চাপে উৎপন্ন কোণকে কি বলে? এ নাম্বার সূক্ষ্মকোণ, বি নাম্বার সমকোণ, সি নাম্বার স্থলকোণ, ডি নাম্বার কোনটি নয়। বলো বলো দেখি এবার। মানে তোমাদের মাই দিব দিরে। এখানে হচ্ছে দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার বের করার মতো কোনো উপায় নাই। সো এখানে বেসিক্যালি মানে এই প্রশ্নটা কিন্তু একটা অসম্পূর্ণ, এখনো কিন্তু এই প্রশ্নটা কিন্তু অসম্পূর্ণ। এখানে কি বলছি? অধিচাপের অনুবন্ধী চাপে কোন। সো এখানে আরেকটা ওয়ার্ড তোমায় অ্যাড করতে হবে, হয় অন্তর্লিখিত অথবা কি দণ্ডয়মান। বুঝছো? আগে আগে লাফাই আনসার দিয়ে দিছো, আর প্রশ্ন বোঝা লাগবে না। এখানে একটা ওয়ার্ড আছে অ্যাড করতে হবে, হয় অন্তর্লিখিত অথবা কি দণ্ডয়মান, যে কোনো একটা ওয়ার্ড আছে এখানে অ্যাড করা লাগবে। সো আমি এখন অ্যাড করতেছি, এখন বলবা ইসমাইল ভাই, এখন দেখবেন সবাই যে এখন অ্যানসার দিবা, সবাই এখন অ্যানসার দিবা যে কি। আচ্ছা এখানে এবার বলো, এবার বলো অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, সমকোণ, স্থলকোণ কোনটি নয়। বলো এবার। এই প্রশ্ন হচ্ছে আবার অনেকে ভুল করছো, এই প্রশ্ন হচ্ছে অনেকে ভুল করছো। ভাই দেখো তুমি নরমালি চিন্তা করো যে মনে রাখবা কিছু জিনিস হচ্ছে তোমার পড়তে পড়তে শিখতে হবে বা নিজে নিজে শিখতে হবে। সব যে আমি তোমাকে একদম শিখাই দিব এরকম না, কিছু জিনিস তোমাকে নিজে নিজে হচ্ছে শিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই কথাটা আমি বলি নেই, বাট এটা তোমাদের আমি দেখলাম যে তোমাদের আসলে ব্রেনটা কিরকম আছে। আমরা সবাই জানি যে অনুবন্ধী মানে কি বিপরীত, অনুবন্ধী মানে কি বিপরীত, বিপরীত, ঠিক আছে? দেখো এবার খেয়াল করো, নরমালি তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, ধরো এই অনুবন্ধী কথাটা বাদ, তুমি চিন্তা করো, ধরো এই অনুবন্ধী কথাটা বাদ, তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? বলো নরমালি চিন্তা করো, অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? অধিচাপ মানে কি বড় চাপ, তাহলে কোণ হবে কি সূক্ষ্মকোণ, যেহেতু কি অন্তর্লিখিত আছে, তাই না? তাহলে নরমালি এই অনুবন্ধী কথাটা যদি না থাকতো, এই অনুবন্ধী কথাটা যদি না থাকতো তাহলে অ্যান্সার কি হইতো? এটাকে বলো। অনুবন্ধী কথাটা যদি না থাকতো তাহলে অ্যান্সার কি হইতো? তাহলে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ, এটা যদি অনুবন্ধী কথাটা না থাকতো। অনুবন্ধী কথাটা যখন আছে এর মানে কি আরেকটা বিপরীত কথা আছে, এর মানে কি আবার উল্টে যাবে, মানে অ্যান্সারটা আবার উল্টে যাবে। ফলে রাইট অ্যান্সার কি হবে তাহলে? তাহলে অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ হবে কি আমাদের স্থলকোণ, ঠিক আছে? সি নাম্বারটা হবে। মানে বিষয়টা তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেখানে উল্টা হচ্ছে দুইটা হয়ে গেছে। আমরা জানি কি অন্তর্লিখিত মানে উল্টা, আবার বিপরীত মানে উল্টা। সো আমি তোমাদের বলছিলাম যে অধিচাপের অন্তর্লিখিত যখন বলবে তখন হচ্ছে উল্টা যাবে, মানে অধিচাপ বললে অন্তর্লিখিত যদি বলে তাহলে উল্টা যায়, মানে হচ্ছে অধিচাপের ক্ষেত্রে ছোট কোণ মানে সূক্ষ্মকোণ। এখন যেহেতু কি বিপরীত কথাটা আছে, আবার এখানে অনুবন্ধী কথাটা আছে, মানে এটা আবার উল্টে যাবে, তার মানে তখন কি হবে? এটা স্থলকোণ হবে। বুঝতে পারছো কাহিনীটা? একটু পেঁয়াজ দিয়ে দিছি, কিন্তু কথা হচ্ছে এটাও হচ্ছে বোর্ডে আসছে, এটাও বোর্ডে আসা প্রশ্ন। এমন না যে হচ্ছে আমি তোমাদেরকে যে কুইজে হারানোর জন্য আমি নিজে বানাই দিতেছি, এরকম না। তুমি যদি একটু প্র্যাকটিস করো দেখবা এরকম প্রশ্ন হচ্ছে আসছে, অনুবন্ধী দিয়ে প্রশ্ন আসছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মায়াবী দাসকোনাও মেবি একসাথে দিছে। আচ্ছা লিখে রাখো, সমস্যা নেই। আচ্ছা এইবার যারা যারা পারলা না সমস্যা নাই, একটু ওয়েট করে আবার হচ্ছে আমরা কুইজ দিব ইনশাআল্লাহ। মেন কথা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। একজন লিখছে কি জানো, সময় লাগছে যে এবিসিডি সবগুলা। আচ্ছা তুমি হচ্ছে একটা কাজ করে, তুমি হচ্ছে ওই মার্কশিটে এবিসিডি সবগুলো হচ্ছে টাকা আইসো, তুমি ইনশাআল্লাহ হচ্ছে একদম গোল্ডেন প্লাস পাই আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা পরবর্তী পার্টে যাই ভাইয়া, খেয়াল করো। তো এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে ভাইয়া যে আচ্ছা বৃত্ত। দেখো এই যে কোণ, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে। দেখো এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে, খেয়াল করো কি বলছে যে আমি এখন একটু ফাস্ট যাবো, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে যে কয়েকটা টপিক বুঝাইলাম ওখান থেকে তুমি অ্যাটলিস্ট তুমি ধরে রাখো যে এই ক্লাসে তুমি এতক্ষণ করছো, এর মানে হচ্ছে তুমি অ্যাটলিস্ট 5 মার্ক তুমি হচ্ছে পাই গেছো। কারণ আমি তোমাকে এট ফার্স্টে যে দুটো টপিক দেখাইছি, নট অনলি ওখান থেকে যে এমসিকিউ আসবে এরকম না, ওখান থেকে তোমার এসকিউ আসবে। সো তুমি ধরে রাখো যে অ্যাটলিস্ট 5 মার্ক তোমার হচ্ছে নিশ্চিত, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে কথা, আমি ওইভাবেই হচ্ছে ক্লাস নিই, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, একটা বৃত্ত দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্ত। সো এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। সো দেখো এই যে এটা হচ্ছে কি একটা জ্যা, এটা হচ্ছে একটা জ্যা, এটার নাম কি এবি, এ
বি। এখন এখানে দেওয়া আছে দেখো কি, এখানে হচ্ছে তোমার এটা দেওয়া আছে, এখানে তোমার এটা দেওয়া আছে, সো এখানে কি ও দেওয়া আছে। আচ্ছা এবার দেখো খেয়াল করো, তোমার মানগুলো খেয়াল করো। আমাদের এই এখানে দেখো ভাইয়া এই ও এ বি, সবাই বুঝো ও এ বি এর মানে কি এই কোনটা বুঝাইছে না? বুঝছো সবাই তুমি যে এই যে ও এ বি, মনে রাখবা যে মাঝখানে যে অক্ষরটা থাকে না, মাঝখানে যে অক্ষরটা থাকে ওটাই হচ্ছে কোণ হয়। তাহলে মাঝখানে কে আছে? এ আছে না, সো এটা হচ্ছে কি আমাদের কোণ হবে। তাহলে এই হচ্ছে কোণ। তাহলে এই কোণের মানটা কত বলে দিছে আমাদের? এই কোণের মানটা আমাদের 40 বলে দিছে। বুঝছো, এই কোণের মানটা আমাদের 40 বলে দিছে। সো আমাদের বলছে কি দেখো, বলছে এ ও বি বের করতে, মানে আমাদের এই সম্পূর্ণ কোণটা হচ্ছে বের করতে বলছে। বুঝছো, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে বের করতে বলছে। সো আমাদের টার্গেট কি জানো? আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এতটুকু বের করা। আমাদের টার্গেট হচ্ছে জাস্ট কি এতটুকু বের করা, এই কোণটা বের করা। এই কোণটা বের করতে পারলেই আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি পুরোটা পেয়ে যাবো, ঠিক আছে? সো আমাদের টার্গেট হচ্ছে এই কোণটা বের করা। এখন আমাকে সবাই একটা কথা বলো তো, আমরা সবাই জানি ভাইয়া, আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ, তোমার যে কোনো ত্রিভুজ হোক, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থলকোণ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তোমার তিনটা কোণের মান হচ্ছে কত হবে? 180 হবে। বুঝছো, যে কোনো ত্রিভুজ দেখো এখানে যেভাবে আছে ওইভাবে আমি আঁকি, কিন্তু এইভাবে আঁকলেও হবে। এখানে তাহলে কিভাবে দেওয়া আছে? এইভাবে দেওয়া আছে, তাই না? দেখো জাস্ট এই যে এই পার্টটা চিন্তা করো, তুমি ধরো এই পার্টটাকে আমি জুম করে, এই পার্টটাকে আমি জুম করে এখানে ধরো নিয়ে আসলাম, ঠিক আছে? এই পার্টটাকে জুম করে এখানে নিয়ে আসলাম। আমার তো স্মার্ট বোর্ড নাই, গরিব মানুষ, সো এইভাবে নিয়ে আসলাম। তাহলে ও এখানে কি আছে? এ, সো এ, আর এখানে কি আছে? এখানে কি আছে দেখো? ডি, সো এই যে ডি নিয়ে আসলাম। তাহলে দেখো আমরা জানি ভাইয়া, আমরা কি জানি বলতো, যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা অলরেডি কি 40 ডিগ্রি, আর এই কোণটা বলতো কি এটা কি একটা 90 ডিগ্রি না? এটা কি অবশ্যই একটা সমকোণ। দেখতেই পারতাছো যে এটা কি একটা সমকোণ। ভাইয়া এটা একদম সিম্পল বিষয়, যারা জানো না দেখো মনে রাখবা যে যদি এরকম কোনো কোণ থাকে এখানে এরকম, বা ধরো এরকম, মানে একদম সোজাসুজি ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এরকম দুইটা রেখা, মানে যদি একটা কোণ উৎপন্ন করে এইভাবে, তাহলে ওটা কি 90 ডিগ্রি হয়, ঠিক আছে? সো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বুঝছো, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি, 90। তাহলে এই কোণটা কত হবে বলো তো? তাহলে আমাদের বাকি থাকলো কি এই কোণটা। সো এই কোণটা তাহলে কত হবে? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ভাইয়া যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 40 প্লাস কত 90, আর এটাকে ধরো আমরা এক্স ধরলাম। এটাকে আমরা কি ধরলাম ভাইয়া? এই যে কোণটা আমাদের বের করতে হবে, এটা ধরো আমরা এক্স ধরলাম, তাহলে প্লাস এক্স, তাহলে 40 90 প্লাস এক্স, এই 3টা কোণের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে কি মুখস্থ, এটা হচ্ছে ভাই আমাদের মুখস্থ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মুখস্থ। তাহলে এখান থেকে যদি তুমি ভাই এক্স এর মানটা বের করো তাহলে কত হবে বলো তো? 180 থেকে তুমি কত বাদ দিবা? 90 আর 40 যোগ করলে কত হয়? 90 আর 40 যোগ করলে কত হয়? 130 হয়, তাই না? 130। সো 180 থেকে তুমি যদি 130 বাদ দাও তাহলে তুমি কত পাবা ভাইয়া? 50 পাবা, ঠিক আছে? 180 থেকে 30 বাদ দিলে তুমি 180 থেকে 130 বাদ দিলে তুমি 50 পাবা। বুঝছো, তুমি কত পাইলা ভাইয়া? তুমি হচ্ছে 50 পাইলা। তুমি কত পাইলা ভাইয়া? তুমি হচ্ছে 50 পাইলা। তাহলে তুমি 50 কোন কোনটা পাইছো দেখো, তুমি এই যে এতটুকু, এতটুকু তুমি কত পাইছো? 50। তাহলে আমি কি বললাম, এই এতটুকুকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি এই সম্পূর্ণটা হচ্ছে পেয়ে যাবে। বুঝছো, যেহেতু এই কোণ আর এই কোণ সমান আর কি, বোঝাই যাচ্ছে আর কি, সমান বোঝাই যাচ্ছে। সো তুমি যদি এই 50 কে তারা যদি 2 দ্বারা গুণ করো, 50 গুণ যদি 2 করো, দেখো এখানে 50 হলে এখানেও কি 50ই হবে। যদি 2 গুণ কত? 100 আসলো। তাহলে কত আসলো? 100 আসলো। সো আমাদের 100 হচ্ছে आंसर, ঠিক আছে? আমাদের এই যে ডি নাম্বার হচ্ছে आंसर। ক্লিয়ার বলো তো ভাইয়া, এটা ক্লিয়ার কিনা? সো ক্লিয়ার হলে কত লিখবে ভাইয়া? ক্লিয়ার হলে 4c লেখো। ক্লিয়ার হলে 4c লেখো, 4c লেখো। ক্লাস নেওয়ার সিস্টেম হচ্ছে ভাইয়া, দেখো এখানে মনে রাখবা এক একটা হচ্ছে টাইপ। তোমার ধরো আমি জাস্ট দেখো, আমি জাস্ট তোমাকে মানে ওরা ধরা 5G স্পিডে করাইতে পারতাম, বাট ওইভাবে করে লাভ হবে না। তোমাকে পুরো জিনিসটা বুঝাইতে হবে, তাহলে হচ্ছে তুমি পরীক্ষায় পারবা। হ্যাঁ, তাহলে পারবা ইনশাআল্লাহ। এবার দেখো পরেরটা 5 নাম্বারটা কি বলছে দেখো। 5 নাম্বারটা বলছে কি, আচ্ছা আমি চিত্রটা মুছে দিলাম, সিম্পল দেখো। এখানে হচ্ছে তোমার 5 নাম্বার কি বলছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি ও, আর এটা হচ্ছে কি আমাদের ডি, আর এটা হচ্ছে কি আমাদের বি। তাহলে খেয়াল করো ভাইয়া, খেয়াল করো যে এখানে 5, এখানে 5, এখানে 4। আচ্ছা আমার যারা স্টুডেন্ট আছো তারা বলতে পারার কথা যে এখানে কত হবে। দেখি বলো তো, দেখি সবাই এডি কত হবে? এই এডিটা কত হবে এটা দেখি সবার আগে কে পারে, আমি একটু দেখতে চাই। যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা হচ্ছে এটা মানে 1 সেকেন্ডে বলতে পারার কথা। যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা এই জিনিসটা 2 সেকেন্ডে পারার কথা। আমাকে বলো যে এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত হবে বলো। এখানে আমি আমার স্টুডেন্টদের দেখতে চাই যারা আমার আগের ক্লাসগুলো করছে। ওকে, এই যে হ্যাঁ, আর্নো রয় হচ্ছে 3 বছর, তারা আদিল বছর 12, সানাউল্লাহ 3 বছর, গুড। হ্যাঁ এখানে এবার হচ্ছে এটা যদিও কুইজ ছিল না, এটা তা হচ্ছে কি এক বছর অর্ণয় রয় হচ্ছে এটা আগে বলছে, ঠিক আছে? হ্যাঁ 3 হবে, গুড, 3 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে হচ্ছে মেইনলি এখানে আমরা দেখো আমাদের কি বের করতে বলছে? আমাদের এবি বের করতে বলছে, তাই না? আমাদের হচ্ছে এই পুরোটা বের করতে বলছে। সো আমাদের টার্গেট হচ্ছে কি এই এতটুকু হচ্ছে আগে বের করা। এই এতটুকু যদি বের করতে পারি, সো এটাকে যদি আমি 2 দ্বারা গুণ দিই তাহলে কি এই সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের বের হয়ে যাবে ইনশাআল্লাহ।
বুঝতে পারছো? সো তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি এটা বের করা। সো এটা আমি কিভাবে বের করতে পারি? এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি, অথবা আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়েছিলাম ওই শর্টকাট দিয়ে বের করতে পারো। সো আমি প্রথমে পিথাগোরাস দিয়ে বের করে দেখাচ্ছি। এখানে ভাই খেয়াল করো যে এই যে এডি, এই এডি দেখতে হবে। আমরা এখানে পিথাগোরাসের সূত্র ফেলবো। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার। অতি স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস কি আমাদের ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ কোনটা বলো তো? এই যে সমকোণ, মনে রাখবা এই সমকোণের বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে কত আমাদের 5। সো 5 এর উপর স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার। সো লম্ব এখানে কত? এখানে 4 হচ্ছে লম্ব, তাই না? 4 এর উপর স্কয়ার। তাহলে আমাদের কি থাকলো? ভূমি। ভূমি থাকলো। সো ভূমির মানটা কত? ভূমি হচ্ছে এডি, সেই হচ্ছে এডি স্কয়ার। তাহলে এখান থেকে তুমি যদি করো 5 এর উপর স্কয়ার করলে কত? 25। আর এই 4 এর উপর স্কয়ার করলে কত? 4 এর উপর স্কয়ার করলে কত? 16। আর এই 16 যদি এই পাশে আসে তাহলে কি? -16। আর এই পাশে কি থাকলো? এডি স্কয়ার। সো তাহলে দেখো 25 থেকে 16 বাদ দিলে কত? 9। আর এই পাশে থাকলো এডি স্কয়ার। সো এই স্কয়ারটা যদি এই পাশে আসে, এই স্কয়ারটা যদি এই পাশে আসে তাহলে কি? রুট। সো 9 কে রুট করলে আমরা কত পাই? 9 কে রুট করলে আমরা হচ্ছে 3 পাই। 9 কে রুট করলে আমরা কি? 3 পাই। বুঝছো? 9 কে রুট করলে আমরা হচ্ছে 3 পাই। সো এখানে হচ্ছে আমাদের কত হবে ভাইয়া? এখানে হচ্ছে আমাদের 3 হবে। তাহলে দেখো এখানে যদি 3 হয়, খেয়াল করো এখানে যদি 3 হয় তাহলে এই পুরোটা কত হবে? এই পুরোটা হবে কি? 2 গুণ 3, 2 গুণ 3, তাহলে কত আমাদের 6। সো আমাদের রাইট অ্যান্সার কত? সি নাম্বারটা। ঠিক আছে, রাইট অ্যান্সার কত আমাদের? সি নাম্বারটা। ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? কিন্তু আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমার আগের ক্লাসগুলো করছে, ওরা এই পিথাগোরাস ইউজই করবে না। এই পিথাগোরাস ইউজই করা লাগে না ভাই। পিথাগোরাস তুমি কেন এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করবা? এখানে তোমার স্মার্ট হইতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে দেখো এটা বুঝতে পারছো? এখন আমার কথা হচ্ছে যারা হচ্ছে আমার স্টুডেন্ট তারা তো এগুলো এইভাবে শিখবে না। আমি তোমাদেরকে কয়েকটা ট্রিক্স শিখাই দিছি, কয়েকটা মান আমি তোমাদের শিখাই দিছি ভাইয়া, যে তুমি মনে রাখবা 3, 4, 5, তারপরে 5, 12, 13, তারপরে 6, 8, 10, তারপরে কত আছে বলো তো? তারপর আছে 1, √3, 2, তারপর আছে কত? 1, 1, √2। এই মানগুলো হচ্ছে ভাই মনে রাখবা। আমি রিয়াদ ভাই, আমি তোমার কথা দিতেছি, মানে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি তোমার যত পরীক্ষা দিবা তোমার এই যে মানগুলা, তোমার এই মানগুলাই মানে ঘুরে ফিরে তোমার হচ্ছে এই মানগুলাই আসে। এই মানগুলার বাইরে থেকে আসে না, সচরাচর আসেই না বললেই চলে। তো এই মানগুলা যদি তুমি মানে পড়তে পারো, তুমি হচ্ছে অন্যদের থেকে তুমি 100 গুণ আগে থাকবা। অন্যদের যে এমসিকিউ সলভ করতে তোমার 1 মিনিট লাগবে, ওই এমসিকিউ তুমি হচ্ছে মাত্র 5 সেকেন্ডে সলভ করতে পারবা। জাস্ট এই মান কটা তুমি একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, এই সিকোয়েন্স মনে রাখবা 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 1, √3, 2, 1, 1, √2। এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে এক্ষেত্রে একটা কথা আছে যে এই যে মানগুলো আছে না ভাইয়া, এগুলো হচ্ছে অতিভুজ। বুঝছো? এগুলো হচ্ছে অতিভুজ, এগুলো হচ্ছে ভাইয়া অতিভুজ। আর এই যে বাকি যে দুইটা মান, এগুলো হচ্ছে কি? তোমার লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে। তোমাকে আমি জাস্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। ধরো হচ্ছে আমি তোমাকে বললাম, খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম যে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। আমি তোমাকে বললাম যে এখানে খেয়াল করো এটা হচ্ছে 8, এটা ধরো হচ্ছে 10। তাহলে তুমি একটু সিকোয়েন্সটা লক্ষ্য করো, 6, 8, 10 না? 6, 8, 10, তাহলে কি 10 আর 8 কি অলরেডি চলে গেছে? তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো কি 6। তাহলে এখানে কি 6 বসবে। বুঝতে পারছো? অথবা এরকম হইতে পারে যে ধরো হচ্ছে এখানে এরকম থাকলো, এখানে 8 থাকলো, এখানে 10 থাকলো, কোনো সমস্যা নেই, তাহলে এখানে 6 বসবে। মানে দুইটা মান বসে যাওয়ার পর এখানে তোমার যে মানটা থাকবে ওইটাই কি তোমার হচ্ছে বাকি জায়গায় বসে যাবে। বুঝতে পারছো? তো ধরো এরকম হইতে পারে, সাপোজ ধরো আমাদের এখানে √3 আছে আর এখানে ধরো হচ্ছে 1 আছে, তাহলে এখানে কত হবে বলো? দেখো 1 চলে গেছে, √3 চলে গেছে, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আমাদের 2, সেখানে তাহলে আমাদের 2 বসবে। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো? ধরো এরকম, ধরো তোমার এখানে এরকম আছে, 13 আছে, আর এখানে ধরো 5 আছে, তাহলে 13 চলে গেছে, 5 চলে গেছে, বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে কি 12, এই হচ্ছে 12 হচ্ছে এখানে বসবে। বুঝছো? এটা হচ্ছে টেকনিক। জীবনে আগাইতে হইলে তুমি যদি অন্যদের থেকে আগাই থাকতে চাও, তোমাকে কিছু স্মার্টনেস, কিছু টেকনিক তোমাকে ফলো করতে হবে। মাত্র এই 5টা মান মুখস্থ করতে তোমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। সো এই 10 থেকে 15 মিনিট কষ্ট করলে তুমি হচ্ছে পরীক্ষার হলে অন্যদের থেকে 100 গুণ আগে থাকবা। বুঝতে পারছো? এবং এই মানগুলা থেকে তুমি হচ্ছে পরীক্ষার হলে দেখবা 1 থেকে 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ তোমার হচ্ছে এই মানগুলা থেকে আসে। সো এই জন্য এগুলো হচ্ছে মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই পড়াই। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের কাহিনী, এটা বুঝতে পারছো? আচ্ছা একটা জিনিস হয়তো তোমরা একটু খেয়াল করতেছো যে আমরা এতক্ষণে, খেয়াল করে দেখ, এতক্ষণ আমরা এমসিকিউ সলভ করছি কয়টা? মাত্র 5টা। কিন্তু ভাই তুমি বিশ্বাস করবে না ভাইয়া, এখানে আমি তোমাদের জন্য ক্লাস শুরুর আগে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দিছি যে আমি মাত্র তোমাকে 85টা এমসিকিউ করাবো। 85টা এমসিকিউ হচ্ছে ইনশাআল্লাহ করাবো। এই 85টা এমসিকিউ থেকে তুমি হচ্ছে ইনশাআল্লাহ ফুল মার্ক 30 এ 30 হচ্ছে কনফার্ম করতে পারবা। 30 এ 30 কনফার্ম করতে পারবা ইনশাআল্লাহ এই 85টা এমসিকিউ থেকেই। সো এই 85টা এমসিকিউ হচ্ছে আমি কিভাবে করাবো তার একটা নমুনা হচ্ছে আজকের ক্লাসটা। তুমি আশা করি বুঝতে পারতেছো যে এই 85টা এমসিকিউ তোমাকে আমি কিভাবে করাবো। এবং এই 30 এ 30 পাওয়ার জন্য আরেকটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স হচ্ছে তোমাকে হচ্ছে কি করতে হবে, এই মানে আমার এই 85টা এমসিকিউ যদি করতে পারো, এবং আমি যে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা তোমাকে দিব ইনশাআল্লাহ, আমি যে তোমাকে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা দিব, এই ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস প্লাস এই 85টা এমসিকিউ যদি তুমি করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি একদম 30 এ 30 হচ্ছে তুমি কনফার্ম। বুঝতে পারছো? এখন এই কথাটা যদি হচ্ছে আমি ধরো কোন একটা ভিডিওতে বলি, পোলা মানে ট্রল করা শুরু করবে, 85টা এমসিকিউ থেকে 30 এ 30 কমন, ও তো আর বুঝবে না যে এই 85টা এমসিকিউ হচ্ছে ওরা আমি কিভাবে করাবো। তোমরা আশা করি বুঝতে পারছো এই 85টা এমসিকিউ আমি ওরা কিভাবে করাবো।
বুঝতে পারছো? সো এইভাবে করলে কোনো কিছু বাকি থাকে বলো তো? আমি একটা জিনিস করাই দিই, কত জিনিস যে বের হয়ে যাচ্ছে, এগুলো আমি তোমাকে করাই দিতেছি। সো তোমার হচ্ছে এখান থেকে এসকিউ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, দেখো তারপর হচ্ছে তারপর দেখো আমাদের এইটা। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা উপপাদ্য, বুঝছো? তোমাকে আমি একটু দেখাই, ইসলামী বইটা দেন একটু, ইসলামী বইটা দেন। দেখো তোমার হচ্ছে একটা এই উপপাদ্যটা, এটা আমি তোমাদেরকে এমসিকিউ এর জন্য করাবো না, এটা আমি তোমাকে বলবো ভাইয়া, এটা তুমি হচ্ছে ভাই কি করবা, এটা তুমি 100% এটা পাবা। এই যে প্রশ্নটা আসছে না, দেখো এই যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে মেইনলি তোমার সিকিউতে আসবে। আমি রিয়াদ ভাই তোমার লিখে দিলাম যে এই প্রশ্নটা 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বললাম, তুমি প্রি টেস্ট, টেস্ট অথবা এসএসসি যে কোনো এক জায়গায় তুমি হচ্ছে এই প্রশ্নটা পাবা ইনশাআল্লাহ। তবে কোথায় পাবা? সিকিউতে পাবা, সৃজনশীলে। এমসিকিউতে আসতে পারে, বাট হচ্ছে সিকিউ এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। সো আমি তোমাকে এটা দেখাই দিই একটু কোন প্রশ্নটা। এটা হচ্ছে তোমাদের যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে ভাইয়া, তোমরা হচ্ছে 8 পয়েন্ট, এই যে দেখো 8.2 এর, দেখতেছো ইসমাইল ভাই, দেখেন তো দেখা যাচ্ছে কিনা, দেখো 8.2 এর এই যে আছে না, এই যে চিত্রটা দেখতেছো 8.2 এর, দেখা যাচ্ছে এই যে 8.2 এর এই যে চিত্রটা, এই যে সৃজনশীলটা, এটা তুমি ধরে রাখো যে তোমার প্রশ্নে এসে গেছে, এটা তোমার পরীক্ষায় এসে গেছে, তুমি ধরে রাখো, ঠিক আছে? সো এটা আমি বেসিক্যালি তোমাকে সৃজনশীল করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আমি তোমাকে সৃজনশীল করাবো, এখানে এমসিকিউ তে করাইলে এটা করাইতে অনেক টাইম লাগবে, প্লাস বুঝবাও না। সো এটা হচ্ছে আমি তোমাকে সৃজনশীল করাবো ইনশাআল্লাহ। এবং শর্টকাট হিসেবে মনে রাখো যে এরকম যদি একটা দেখো, এবং যদি যদি বলে বিওসি প্লাস এওডি, মানে দেখো এই বিওসি একটা কি কেন্দ্রস্থ কোণ এবং এওডি আরেকটা কি কেন্দ্রস্থ কোণ। সো এরকম যদি দুইটা কোণের সমষ্টি যদি তোমাকে জিজ্ঞেস করে এমসিকিউ তে যদি আসে, তাহলে ডাইরেক্ট অ্যানসার তুমি দিয়ে দিবা 180, এটা ফিক্সড, বুঝছো? তুমি যদি এই চিত্রটা দেখো, এই চিত্রটা যদি দেখো এবং দুইটা কোণের সমষ্টি যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে ডাইরেক্ট অ্যানসার কত টাকা দিবা ভাইয়া? 180 টাকা দিবা। এটা হচ্ছে এমসিকিউ টেকনিক, এবং এটার বেসিকটা হচ্ছে আমি সিকিউতে হচ্ছে দেখাই দিব ইনশাআল্লাহ, যেহেতু এটা সিকিউতে 100% আসবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার হচ্ছে, আচ্ছা এটা তো বলছি যে কোন ত্রিভুজে কয়টা বহিবৃত্ত আঁকা যায়, বলো তো? কোনটা ত্রিভুজে আমাদের 3টা বহিবৃত্ত আঁকা যায়, ঠিক আছে? সো আমাদের বৃত্ত অধ্যায় থেকে মোটামুটি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। এখন হচ্ছে আমরা অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা করবো ইনশাআল্লাহ। তার আগে তোমাদের আগে এই ক্লাসের স্লাইড ইনশাআল্লাহ তোমাকে আমি দিয়ে দিব, বাট হচ্ছে জাস্ট স্লাইড নিলে কিন্তু পারবা না, কারণ হচ্ছে স্লাইডে দেখো আমি উত্তর দেখাই দিই না। আমি আমার স্টুডেন্টদেরকে কখনোই হচ্ছে আমি উত্তর দেখাই দিই না, কারণ হচ্ছে উত্তর যদি ও মুখস্থ করে যায় ও জীবনও পারবে না। আমি বললাম যে পড়ো সেই এমসিকিউ গুলো হয়ে যাবে, ও জাস্ট মুখস্থ করে গেল, তাহলে তো জীবনও পারবে না, জীবনও কমন পড়বে না, জীবনও ও ফেল করে আসবে। ওই কাহিনী আমি করি না, এই জন্য আমি আমার কোনো স্লাইড হচ্ছে আমি উত্তর দিয়ে রাখি না। আমার কি জ্ঞান নাই, আমি তো জানি। সো আমি তো উত্তর তোমাকে এখানে করাই দিচ্ছি। সো তোমাকে এইভাবেই করতে হবে। আমাকে 10টা মিনিট একটু সময় দাও, আমি আরেকটা জিনিস তোমাদের শেখাই, এখান থেকে তুমি আরেকটা প্রশ্ন কমন পাবা। মানে আমি আর 10 মিনিট না, আমার 5 থেকে 7 মিনিট লাগবে, আমার জাস্ট 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আমি তোমাকে একদম গ্যারান্টি দিতেছি ভাই, তুমি ইনশাআল্লাহ এই 7 মিনিটে তুমি 1 মার্ক কমন পাবা। বুঝছো? আমি ওইরকম ফাফরবাজি করবো না, আমি তোমাকে এটা বলতেছি, তুমি 7 মিনিটে 1 মার্ক হচ্ছে কমন পাবা, 1 মার্ক, ঠিক আছে? সো 7টা মিনিট, জাস্ট 5 থেকে 7টা মিনিট একটু থাকো, হ্যাঁ শেষ করে দিব ইনশাআল্লাহ। এই টপিকটা একটু পড়াই একটু, ইসমাইল ভাই দেখো একটু জাস্ট ভাই খেয়াল করো। এখানে ভাই তোমরা দেখো অনুপাত সমানুপাত থেকে এখানে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলা যদি এগুলাও যদি তোমরা না পারো তাহলে কেমন হবে? এগুলো হচ্ছে একদম সিম্পল টেকনিক, একদম মনোযোগ দাও। জাস্ট প্রথমে আমি 2 মিনিট একটু বেসিক করাবো, তারপর প্রশ্ন সলভ করবো। 2 মিনিট আমার সাথে সাথে সবাই দেখো যে দুইটি সংখ্যার অনুপাত, সবাই আমার সাথে সাথে লেখো কোনটা দেখেন, দুটি সংখ্যার অনুপাত, সবাই লেখো দুটি সংখ্যার অনুপাত। ধরো এখানে যেটা দেওয়া আছে ওইটি কত দেওয়া আছে, 3 আর 5, 3 ও 5 হলে, 5 হলে খেয়াল করো। দেখো দুইটা সংখ্যার অনুপাত 3 এবং 5 যদি হয়, তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস লিখতে পারি, একটা কথা হচ্ছে সংখ্যা দুইটার 1 নাম্বার জিনিস, দেখো 1 নাম্বার দুইটি সংখ্যার অনুপাত এরকম দুইটা সংখ্যা দেওয়া থাকলে, ধরো 3 আর 5 এরকম দেওয়া থাকলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস নোট করতে পারি। 1 নাম্বার হচ্ছে সংখ্যা দুটি হবে, আচ্ছা এখানে দেখো 1 নম্বর সংখ্যা দুটি হবে 3x এবং 5x, বুঝছো? দুইটি সংখ্যার অনুপাত 3 ও 5 হলে সংখ্যা দুটি হবে কি 3x এবং 5x। 2 নম্বর লেখো, 2 নম্বর সংখ্যা দুটির লসাগু, আচ্ছা গসাগু লেখো আগে, সংখ্যা দুটির গসাগু হবে, সংখ্যা দুটির গসাগু হবে x, সংখ্যা দুটির গসাগু কি হবে x। 3 নম্বর লেখো যে সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির লসাগু কি হবে? লসাগু হবে ভাইয়া, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, 3 গুণ 5 ব্র্যাকেট x, এইভাবে দিতে হবে। এটা হচ্ছে আমাদের লসাগু হবে। তো এটা হচ্ছে তোমরা নোট করো, মানে এটা হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে নিয়ম, টেকনিক। দুইটা সংখ্যার অনুপাত যদি 3 আর 5 হয়, তাহলে সংখ্যা দুটি হবে কি 3x 5x, সংখ্যা দুটির গসাগু হবে কি x, সংখ্যা দুটির লসাগু হবে কি 3 গুণ 5 গুণ x। এখন এটা এইভাবেই তোমাকে দেখতে হবে। তুমি যদি এটা এইভাবে লেখো যে ভাইয়া, তুমি যদি এটা এইভাবে লেখো যে 3x গুণ 5x, এটা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু হবে না। এখানে আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে, 3 গুণ 5 তারপর একটা ব্র্যাকেট তারপরে কি এক্সট্রা দিতে হবে, এইভাবে লেখা কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ফরম্যাটটা তোমরা বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা সলভ করি। তাহলে দেখো কি বলছে আমাদের যে
আমাদের বলছে যে ভাইয়া দুটি সংখ্যার অনুপাত 3 ও 5, তাহলে দুটি সংখ্যার অনুপাত 3 ও 5 যদি হয়, তাহলে আমরা জানি সংখ্যা দুটি হবে কি, আমরা জানি সংখ্যা দুটি হবে হচ্ছে কত, 3x একটা আরেকটা কত 5x, সংখ্যা দুটি। আচ্ছা এখন দেখো, এখন মেন বিষয়টা খেয়াল করো, কি বলছে এদের গসাগু, সংখ্যা দুটির গসাগু কত 4। এখানে কি বলছে আমাদের ভাইয়া, দেখো গসাগু কত বলে দিছে 4। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে ওরা গসাগু বলছে 4, বাট আমি তোমাকে গসাগু কি শিখাইছি, আমি তোমাকে গসাগু শিখাইছি যে গসাগু হচ্ছে কি x। বুঝতে পারছো আমার কথা বুঝো, এটা হচ্ছে একদম নিয়ম যে সাপোজ দুইটা সংখ্যার অনুপাত তোমাকে দেওয়া আছে, যে কোনো দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে ওই সংখ্যা দুটো হবে কি 3x এবং 5x, এবং সংখ্যা দুইটার গসাগু হবে কি x, এবং সংখ্যা দুইটার লসাগু হবে কি 3 গুণ 5 ব্র্যাকেট x। এটা হচ্ছে ফরম্যাট। আর এখন হচ্ছে আমি উদাহরণ করাচ্ছি। তাহলে আমি যে বলছি যে গসাগু কি x, তাহলে এখানে গসাগুর মান কত দেওয়া আছে 4, তাহলে এর মান হচ্ছে x এর মান হচ্ছে 4, এর মানে ভাইয়া এখানে x এর মান হচ্ছে 4 দেওয়া আছে, x এর মান হচ্ছে কত দেওয়া আছে 4 দেওয়া আছে। সো x এর মান যদি 4 দেওয়া হয়, x এর মান যদি 4 দেওয়া হয়, তাহলে আমাকে বলো তো লসাগু কি হবে। লসাগু হিসেবে আমরা কি জানি, লসাগু হিসেবে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে লসাগু। তাহলে 3 গুণ 5 x, এটা হচ্ছে কি লসাগু। তাহলে এখানে 3 গুণ 5 যদি আমি করি, 3 গুণ 5 আর x এর মানটা যদি বসাই, দেখো এখানে তুমি এইভাবে করবা, 3 5 কত 15, খেয়াল করো 3 5 কত 15, সো 15 গুণ, এবার দেখো x এর মানটা কত, x এর মানটা আমরা কত পেলাম 4 পেলাম না, x এর মানটা আমরা 4 পেলাম, তাহলে 4 15 কত 60, সো এই যে 60 হচ্ছে আমাদের লসাগু। বুঝতে পারছো, 60 হচ্ছে আমাদের লসাগু। এবং যদি তোমাকে বলতো যে সংখ্যা দুইটা কত, তাহলে দেখো তুমি জানো সংখ্যা দুইটা কত 3x আর 4x, তাহলে 3 গুণ x, x এর মান কত পেলাম 4, সো 4, হ্যাঁ তাহলে 3 4 কত 12, আরেকটা কত 5x, তাহলে 5 গুণ কত 4, তাহলে 4 5 কত আমাদের 20। তাহলে ভাই এই ফরম্যাটটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, আমি তোমাদের আরেকটা প্র্যাকটিস করাই, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আরেকটা প্র্যাকটিস করাই, দেখো এইটা দেখো, এটা কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে দুইটি সংখ্যার অনুপাত কত 4:5, তাহলে 4:5 যদি হয়, খেয়াল করো এখানে, খেয়াল করো দুইটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, দুইটি সংখ্যার অনুপাত যদি আমাদের 4:5 হয়, খেয়াল করো দেখো দুইটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, তাহলে সংখ্যা দুইটা কি হবে, সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে কি 4x হবে, একটা কি 4x, আরেকটা কি হবে 5x, আরেকটা হবে কি 5x। এখন দেখো, এবার দেখো কি দেওয়া আছে, আমাদের লসাগু হচ্ছে দেওয়া আছে, 120। তাহলে আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে লসাগু হচ্ছে কত, সংখ্যা দুইটা গুণ হবে, তার ব্র্যাকেট দিয়ে কি x থাকতে হবে, তাহলে সংখ্যা দুইটা গুণ করো, তাহলে লসাগু আমাদের ফরম্যাটে, আমাদের নিয়মে, বা আমরা যেটা জানি সেই হিসেবে লসাগু হচ্ছে তোমার, কত 4 গুণ হচ্ছে কত 5 ইনটু হচ্ছে কি x। না আমরা যেটা জানি সেই হিসেবে লসাগু হচ্ছে কত 4 গুণ 5 ইনটু হচ্ছে কি x। তাহলে ওদের হিসেবে ওরা যেটা বলছে সেটা কত 120, এর মানে এইটাই ইকুয়াল টু কত, 120, তাই তো। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো, 4 5 কত 20, সো 20x, আর এখানে কত 120, তাহলে x হচ্ছে তোমার কত হবে ইসমাইল ভাই দেখা যাচ্ছে, তাহলে 120 কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে বলো তো, 120 কে 20 দ্বারা ভাগ করলে তোমার 6 হবে। বুঝছো, 120 কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে 6 হবে। তাহলে ভাইয়া x এর মান তুমি পাই গেছো কত, ভাইয়া x এর মান তুমি পাই গেছো 6, x এর মান তুমি পাই গেছো কি 6। তাহলে x এর মান যদি 6 হয়, তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি, তাহলে এখানে দেখো এখানে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, এটা যেহেতু 5x, এর মানে কি এটা বৃহত্তম সংখ্যা, তাহলে 5 গুণ কত x, তাহলে x কত আমাদের ভাই 6, তাহলে 6, তাহলে 5 6 কত 30। যদি আমাদের বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে কত 4 গুণ কত 3, তাহলে 3 4 কত 12। যদি আমাদের বলতো গসাগু, তাহলে গসাগু তো অলরেডি বের হয়ে গেছে, x এর মানটাই কি গসাগু, মানে x টাই কি আসলে কি গসাগু, তাহলে গসাগু কত আমাদের 4। বলো ক্লিয়ার কিনা, বলো যদি ক্লিয়ার হয় তাহলে কি লিখবা 12 ক্লিয়ার লেখো 12c। তাহলে এরকম আরেকটা দেখাই, এইটা বুঝতে পারছো, এই টাইপটা বুঝতে পারছো, এখান থেকে তোমাকে যে কোনো কিছু বললে কি তুমি জাস্ট এই ফরম্যাটটা, আমার এই ফরম্যাটটা তুমি চিন্তা করবা। অর্থাৎ তোমার এই অনুপাত এখানে কি বিভিন্ন মান থাকতে পারে, এখানে তোমার 3 থাকতে পারে, এখানে তোমার 9 থাকতে পারে, এখানে তোমার 8 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। সো 9 8 থাকলে সংখ্যা দুটো হবে কি, একটা হচ্ছে 9x, আরেকটা হবে কি 8x। আর সংখ্যা দুটোর লসাগু কি হবে, সংখ্যা দুটোর গসাগু হবে কি x, আর লসাগু কি হবে, 9 গুণ 8 গুণ হচ্ছে কি x, এইভাবে হবে। বুঝতে পারছো, তাহলে যদি দুইটা সংখ্যার অনুপাত ধরো 9:8 দেওয়া থাকে, 9 আর 8 দেওয়া থাকে, তাহলে একটা সংখ্যা হবে কি 9x, আরেকটা কি 8x, সংখ্যা দুটোর গসাগু হবে কি x, আর সংখ্যা দুটোর লসাগু হবে কি 9 গুণ 8 ইনটু কি x, এইভাবে দিতে হবে। ভুলেও এই কাজটা করা যাবে না যে 9x গুণ হচ্ছে 8x, এখানে এই কাজটা করা যাবে না, 9 গুণ 8 ইনটু x, এইভাবে করতে হবে। ক্লিয়ার? কারণ দেখো তুমি যদি এইভাবে করো 9x আর 8x গুণ করলে কি 8 9 32, সরি 8 9 72, 8 9 72 আর x আর x গুণ করলে কত x স্কয়ার, তাহলে 72 x স্কয়ার হয়ে গেল। মানে এখানে তোমার কত আসছে, এখানে জাস্ট কি তোমার 72 আসছে, 72x আসছে। তাহলে এই 72x আর 72x স্কয়ার কি সেম না, এইজন্য কি তোমার হচ্ছে এইভাবে করা যাবে না, আমি তোমাকে যেভাবে দেখাইছি এইভাবেই তোমার কি করতে হবে। ক্লিয়ার? গট ইট? ওকে ফাইন। এখন দেখো এরপরে আমরা যদি আরেকটা করাই ভাইয়া, বিক্রয় মূল্য ক্রয় মূল্য, বলো এটা করাবো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য কি করাবো? হ্যাঁ 72 হবে অংশ। ভাইয়া x এর মানটা আবার বুঝান, x এর মানটা কি আবার বুঝাবো, x এর মানটা বুঝানো, x এর মানটা হচ্ছে তোমার জাস্ট সিম্পল। দেখো এখানে
এক্স হচ্ছে গসাগু, বুঝছো? এক্স হচ্ছে গসাগু। মানে আমি শর্টে লিখি, হ্যাঁ শর্টে লিখি। দুইটা সংখ্যা ধরো, চিন্তা করো, একটু মনোযোগ দাও। ধরো দুইটা সংখ্যা দেওয়া আছে, সাপোজ ধরো হচ্ছে তোমার একটা 2 আর একটা 3। ধরো বলা হলো এরকম যে দুইটি সংখ্যার অনুপাত ধরো দেওয়া হচ্ছে কি তোমার 2:3। ধরো 2:3 দেওয়া হলো, তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে কি 2x হবে, আরেকটা কি হবে? আরেকটা হবে কি তোমার হচ্ছে 3x। বুঝছো? এটা হচ্ছে সংখ্যা দুটি। আর গসাগু কি হবে? গসাগু হবে জাস্ট x। গসাগু হবে কি x, গসাগু হবে কি জাস্ট x। আর লসাগু কি হবে? লসাগু হবে তোমার হচ্ছে কি এই যে এভাবে 2 গুণ 3 ইনটু হচ্ছে কি x। এটা হচ্ছে ফরম্যাট। এখন তোমাকে কি যে কোনো একটা জিনিস ধরো বলা থাকবে। ধরো সাপোজ বলা হলো যে আমার এখানে বলা হলো যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, এবং ধরো বলা হলো কি লসাগু হচ্ছে 50। লসাগু হচ্ছে কি 50, সরি 120 বলা হলো। তাহলে লসাগু যদি 120 বলা হয়, তাহলে লসাগু কোথায় আছে আমাদের? লসাগু কি এই জায়গাটাই আছে, এই যে এই জায়গাটাই কি লসাগুটা আছে। তো আমাদের কি যেহেতু লসাগু দেওয়া আছে, এখন আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে 2 গুণ 3 x ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু কত হবে? এই জিনিসটা ইকুয়াল টু কি লসাগু কত? 120, সো এই 120। তাহলে এখান থেকে 3 দুগুণে কত? 6, এর মানে কি 6x ইকুয়াল টু কি 120। সো এখান থেকে x ইকুয়াল টু তাহলে কি এই 6 যায়, দেখো 120 ভাগ কত? 120 ভাগ কত? 6। তো 120 ভাগ 6 করলে কত হয়? 6 দিয়ে 12 কাটলাম, তাহলে কত? 2, আর এখানে শূন্য আছে, এর মানে কি 20। বুঝতে পারছো? এর মানে এই x এর মানটা কত বের হলো? x এর মানটা কি 20। এখন x মান আমরা কাকে চিনি? x মান আমরা গসাগু কে চিনি, এর মানে গসাগু কত আমাদের? 20। সো আমাদের সংখ্যা দুটো কত? তাহলে একটা সংখ্যা কত? 2 গুণ x, তাহলে x এর মান কত? 20। সো 2 গুণ 20, তাহলে 20 দুগুণে কত? 40। আরেকটা সংখ্যা কত? 3 গুণ 20, 3 গুণ 20, তাহলে 3 20 কত? 60। বলো ক্লিয়ার কিনা? এমডি কামাল। সো তোমাদেরকে ভাইয়া আমি বলছি যে ভাইয়া আমরা হচ্ছে এখানে 85 এমসিকিউ। সো এরকম প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আমরা ইনশাআল্লাহ করাই দিব, একদম মানে বাছাই করা, ঠিক আছে? আমরা যেভাবে পড়াই আসলে সেটা হচ্ছে মানে নিয়মটা হচ্ছে, দেখো তুমি গাইডে বা টেস্ট পেপারে অনেক এমসিকিউ আছে, বাট আমরা ওগুলা থেকে হচ্ছে অ্যানালাইসিস করেছি, ঠিক আছে? আমরা ওগুলা থেকে হচ্ছে অ্যানালাইসিস করে যেগুলা প্রত্যেকবার আসে বা যে টাইপগুলাই প্রত্যেকবার আসে, ওগুলা হচ্ছে আমরা কি আলাদাভাবে সেপারেট করছি। সেপারেট করে ওগুলাই হচ্ছে কি আমরা টাইপ ভিত্তিক ভাবে ভাগ করে তারপর ওইভাবে আমরা করাচ্ছি। বুঝতে পারছো? সো আমরা এই যে 85 এমসিকিউ বা এরকম ভাবে আমরা ফিজিক্সে দিব ইনশাআল্লাহ, তারপর হায়ার ম্যাথ বা বায়োলজি, তারপর আবার ধরো বাংলা ইংলিশ, বাংলা যাদের আছে এবার তোমরা বিশ্বাস করো না, প্রথম পরীক্ষা আমরা বাংলাদেশ সাজেশন দিয়েছিলাম, ইউটিউবে জাস্ট হচ্ছে আমাদের কমেন্টটা দেখো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে বুঝতে পারো যে আমরা কি পরিমাণে কমন করছি। সো তোমরা যারা হচ্ছে ভাইয়া দেখো 1590